প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। কেমন আছেন? এই তো আছি। আজকের দিনটি বিশেষ করে ডিসেম্বর বিজয়ের মাস, এবং বিজয়ের মাসে আজকের দিনটি আবার অন্য রকমের একটি করুণ দিন। পত্রপত্রিকার শিরোনাম কি আছে একটু পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বিশেষ লেখা, মানুষকে তারা মুক্তিকামী করতে চেয়েছিলেন, বুদ্ধিজীবী নিধনযজ্ঞ। দৈনিক সমকাল, পড়ে আছে করোনার টিকার 2000 কোটি টাকা, আলবদর নির্মূল হয়নি, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। দৈনিক যুগান্তর, নবায়নে কঠোর সরকার, রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন আজ, অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ, শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠ, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা, অল্প লিখে গল্প হওয়া কবি, বাংলা কবিতার কিংবদন্তির বিদায়। দৈনিক ইত্তেফাক, 53 বছরে কেন সংস্কার হলো না, দলগুলোকে জবাব দিতে হবে রিজওয়ানা, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না ফখরুল। বাংলাদেশ প্রতিদিন, আগে সংস্কার নাকি নির্বাচন, বছরে ব্যয় 6000 কোটি টাকা, ভারতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা। মানবজমিন, দ্রব্যমূল্যে পীড়া, ভোটের খবর জানার আগ্রহ, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের উদ্বেগ। খবরের কাগজ, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, আলবদরদের নৃশংসতায় অনেকেই চলে গেলেন। দেশ রূপান্তর, 86 খসড়া আইন কফিনে, শক্তির জানালা খুলেছিলেন তারা, নিভে গেলেন জলের আগুন। সময়ের আলো, টানাপোড়েনে দূরত্ব, প্রেম ও দ্রোহের কবি অজানার ডাকে। দিনকাল, শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস তারেক রহমান, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই। ইনকেলাব, মূল্যস্ফীতিতে নাবিশ্বাস, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। দৈনিক জনকণ্ঠ, সরকারি হাসপাতালে কার্যকর হয়নি বৈকালিক চেম্বার, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শিরোনাম শুনলেন, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, যেটা আমি প্রথমেই বলছিলাম যে ডিসেম্বর বিজয়ের মাস, এবং এই বিজয়ের মাসে আজকের দিনটি এতটা বেদনা বিধুর, বিজয়ের একেবারে দ্বার প্রান্তে। অনেক শিরোনাম হয়েছে, যেমন কালের কণ্ঠ শিরোনাম করেছে, পূর্ণাঙ্গ তালিকা নিয়ে এখনো অনিশ্চয়তা, জাতির শ্রেষ্ঠ সন্তান 4 পর্বে এখন পর্যন্ত 560 জনের গেজেট, গত মার্চের পর কোনো তালিকা প্রকাশ হয়নি। তাহলে এই যে আজকের দিন আসে, দিনে সেই এলেই আমরা এই ধরনের কথাবার্তা আলোচনা করি, তারপরে কি ভুলে যাব? জি, আসলে আমাদের কোনো তালিকাই মানে সঠিকভাবে হয় না এবং পূর্ণাঙ্গ হয় না, এটা হচ্ছে পেইনফুল। মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে তো নতুন করে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, পাশাপাশি দেখেন, এই যে সামাজিক সুরক্ষা, যেটা মুক্তিযুদ্ধের একটা অঙ্গীকার, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অনেক অনিয়মের কথা জানা যায়। যেমন রিসেন্টলি জানা গেল এই সরকারের আমলে যে 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছিল, ফ্যামিলি কার্ড, তার প্রায় অর্ধেকের বেশি হচ্ছে ভুয়া, এবং সেগুলো স্থগিত করা হয়েছে। তার মানে এই কার্ডের বিপরীতে যেসব খাদ্যশস্য এবং ইত্যাদি সরবরাহ হয়েছে, সেগুলো সঠিক লোকের কাছে যায়নি এবং সরকারের খাত থেকে অপচয় হয়েছে। তো আমি প্রাসঙ্গিকভাবে জিনিসটা আনলাম যে আমাদের কোনো তালিকাই ঠিকমতো হয় না। এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এটা স্মরণ করতে হয় যে এই তালিকা প্রণয়নের কাজটা কিন্তু শুরু করেছে আওয়ামী লীগ সরকার, মুক্তিযুদ্ধের চেতনা খুব বলতো, তারাও শুরু করেছে কিন্তু 2020 সালে। অথচ তারা কিন্তু মানে আমরা জানি 111-এর পর থেকে 15.5 বছর ক্ষমতায়, অনেক কিছু ব্যাপারে উৎসাহ তারা দেখিয়েছে শেষে, যেমন জয় বাংলাকে যে জাতীয় স্লোগান করা, সেটাও কিন্তু উদ্যোগটা শেষে। তো এগুলো উদ্দেশ্যমূলক বলে মনে হয়।
এবং উদ্দেশ্যমূলক কাজ আসলে ভালো হয় না। 560 জনের নাম তালিকায় এসছে বুদ্ধিজীবী। জি, তো সেগুলো সঠিকভাবে হয়েছে কিনা দেখতে হবে। আর আমরা আশা করব যে এই সরকারের আমলেও এই কাজটা চলবে। আচ্ছা মামুন, একটা ব্যাপার একটু আপনার কাছে জানতে চাই। এই 14ই ডিসেম্বর প্রকাশ্যে অপ্রকাশ্যে রাতের অন্ধকারে শহীদ বুদ্ধিজীবীদের টেনে নিয়ে চোখ বন্ধ করে নিয়ে যারা মারলো, যারা হত্যা করলো, রায়ের বাজারের বধ্যভূমি এখনো সেই স্মৃতি বহন করে, এটা তো সত্য, এটা তো ঘটেছে অবশ্যই। তাহলে সেই মানুষগুলো যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা কি বিচার হয়েছে তাদের, নাকি কি অবস্থা এখন, কি বলে সময়? আচ্ছা, তো এটা তো আসলে শুরু হয়েছে 25শে মার্চ থেকেই, যদিও পরিকল্পিত ছিল না তখন অন্যদের সঙ্গে বুদ্ধিজীবীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল। পরে এটা পরিকল্পিত হয়েছে তালিকা ধরে, এবং মনে করা হয় যে 10 ডিসেম্বর থেকে 14-15 পর্যন্ত সুপরিকল্পিতভাবে, আমরা জানি যে রাও ফরমান আলীর পরিকল্পনা অনুযায়ী, এবং কিছু লিস্টও পাওয়া গেছে তার অফিস থেকে, এগুলো করা হয়েছে। আমি বলতে শুধু ঢাকায় পরিকল্পনার সাথে যে জড়িত মানুষগুলো, সেই আমাদের দেশেরও একাংশ আলবদর বলে তারা পরিচিত, মানে রাজাকার বাহিনী খুব যুক্ত ছিল না এটার সাথে আলবদর বাহিনী জড়িত। এই যে আলবদর নির্মূল হয়নি, সিরাজুল ইসলাম চৌধুরী, আমি লেখাটা একটু দেখছিলাম, স্যার ওখানে ওই রাজাকার এবং আলবদরদের একটু আলাদাও করেছেন, যে রাজাকারদের ভূমিকা একরকম ছিল, আলবদরদের ভূমিকা আরেকরকম ছিল। আলবদরদের মধ্যে শিক্ষিত ছেলে পেলে ছিল, মনে করা হয় ইসলামী ছাত্র সংঘ এর সঙ্গে জড়িত। এবং আজকে একটা ভিন্ন পরিস্থিতি, এবং এখানে অনেক কথাই নতুন করে বলা হচ্ছে, কিন্তু আমি আবারও বলবো আজকের দিনে যে আমাদের কিন্তু 71-এর যে মর্যাদা, 71-এর যে কন্ট্রিবিউশন আমাদের জাতীয় জীবনে, এটা ভুলে গেলে চলবে না। রাইট, অবশ্যই অবশ্যই। একটু দেশের রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় তথ্য উপদেষ্টা বললেন রাজনীতিবিদরা এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে, এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার বললেন রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ ভাববেন না। একই সাথে আজকে রেজওয়ানা হাসান যে কথাটি বলেছেন যে 53 বছরে আপনারা ক্ষমতায় ছিলেন, সংস্কার করেননি কেন? তাহলে কি এখন এটাকে বাহাসের পর্যায়ে চলে গেল নাকি? হ্যাঁ, সংস্কার এবং নির্বাচন এটা তো এক ধরনের মুখোমুখি অবস্থায় এসছে, যদিও এর সম্পর্কটা মুখোমুখি না। আসলে এই সরকার সংস্কারবাদী সরকার বলা হচ্ছে, তবে তাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু নির্বাচন, কারণ নির্বাচনের মাধ্যমেই মানে একটা উত্তরণের দিকে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। তো এখন সংস্কারের যে তালিকা সরকার যেটা করেছে, এটা মোটামুটি লম্বা, অনেকগুলো কমিশন হয়েছে এবং 2 দফায় কমিশনগুলো হয়েছে, কমিশনগুলো কাজ করছে। কিন্তু যে পরিস্থিতি দেশে বিরাজ করছে, তাতে কতগুলো সংস্কার করতে পারবে সরকার শেষ পর্যন্ত, এ নিয়ে কিন্তু সংশয় আছে, এবং এই সংশয়টা বাড়ছে। এই অবস্থায় সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে আমি বলবো যে বিএনপির এখন মাঠে যে প্রধান দল, তাদের কিন্তু এক ধরনের দূরত্ব আছে। আপনি কি জামাতকে মাঠের দল বলবেন? হ্যাঁ, মাঠের দল বলবো, কিন্তু বিএনপি অবশ্যই অনেক বেশি শক্তিশালী দল, এবং মনে করা হয় যে একটা ফেয়ার নির্বাচন যদি হয় তাহলে বিএনপি ক্ষমতায় ফিরে আসবে, এটা সাধারণভাবে মনে করা হচ্ছে, এটাই বোঝা যায়, এবং বিপুলভাবে আসবে এটা মনে করা হচ্ছে। এবং বিএনপির প্রতি অনেকের আচরণ কিন্তু বিএনপি যেন বিরোধী দল, এরকম মনে হয়। এবং ফখরুল সাহেবের বক্তব্যও কিন্তু এটা এলো যে দূরত্ব সৃষ্টি যাতে না হয়। তবে যে উপদেষ্টা এই কথা বলেছেন, উনি কিন্তু বলেছেন আবার যে উনি কথাটা এইভাবে বলেননি, একটা সংশোধনীয় এসছে বোধহয়, যে উনি এইভাবে বলেননি কথাটা। আর বলে থাকলেও উনি কিন্তু সংশোধন করতে পারেন। আমরা অনেক কথা বলে ফেলি, হ্যাঁ, এটাকে ধরে রাখা ঠিক না। আমরা বলতেও পারি যে কথাটা আমি ঠিক বলিনি, তাই না? আর সৈয়দা রিজওয়ানা হাসান যে কথাটা বলেছেন, এটার ভিত্তি নাই তা না। রাজনীতিবিদরা তো যখন ক্ষমতায় ছিলেন, তারা বলেন যে আমরা ক্ষমতায় গিয়ে করব, কিন্তু মানুষের অভিজ্ঞতা হচ্ছে যে তারা তো করেননি। এমনকি সংস্কারগুলো টিকিয়েও রাখতে তারা ভূমিকা রাখেননি। আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি, তারা 111 সরকারের যে সংস্কারের উদ্যোগ, সেগুলো কিন্তু একটাও বাস্তবায়ন করেনি।
অনেক ধন্যবাদ। এখন যে প্রসঙ্গটি আলোচনা করতে চাই, আমি জানি আপনার সাথেও তার গভীর সম্পর্ক ছিল। আমি যে কবির কথা বলছি, হেলাল হাফিজ, আমার ব্যক্তিগতভাবে তার সাথে মেলামেশার সুযোগ হয়েছে এবং সেই কবিকে অনেক কাছ থেকে দেখেছি। কালের কণ্ঠ সম্ভবত একটি শিরোনাম করেছে অল্প লিখে গল্প হওয়া কবি। এটাই কিন্তু আসলে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই তার সেই বিখ্যাত কবিতার বই প্রকাশের 22 বছর পরেও কেন তিনি কবিতা লিখলেন না। আমাকে বলেছিল রেজানুর ভয়ে। কেন? ওই যে আমি উচ্চতায় দাঁড়িয়েছিলাম, সেই উচ্চতা থেকে যদি ফট করে নেমে যায়, এবং কবিতার জায়গায় কবিতার একটি বই তাকে যে কোন জায়গায় নিয়ে গেছে, যে এই জন্য ভুড়ি ভুড়ি লিখতে হয় না, খালি প্রসব করতেই হয় না। যে এটা উনি বলেছেন একটা অনুষ্ঠানে উনি বলেছেনও, কালকে আমি পড়ছিলাম ওনার এইগুলো, বলেছেনও যে আমি মানে বেশি লিখতে চাইনি, আমি বরং মানুষের মনে স্থান করে নিতে চেয়েছি। হেলাল ভাইয়ের সঙ্গে আমি যুগান্তরে কাজ করেছি বেশ কিছুদিন, আমরা একই বিভাগে কাজ করেছি, সম্পাদকীয় বিভাগে। হেলাল ভাই মানে আমি বলবো যে বাংলাদেশে সিঙ্গেল পিস হেলাল ভাইয়ের মতো মানুষ আর হবে বলে আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে কিনা। শুধু কবি হিসেবে না, মানুষ হিসেবে উনি কিন্তু অসাধারণ। আমার মনে আছে ওনাকে নিয়ে মাঝে বিতর্ক হচ্ছিল, একটু বাজে বিতর্ক, ফেসবুকে যেগুলো হয়। যখন সাবেক প্রধানমন্ত্রী ওনার চিকিৎসার দায়িত্ব নিলেন, তখন উনি কবে কি লিখেছিলেন ইত্যাদি বের করে, বা লিখেননি ঘাটাঘাটি করা, তখন উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন হাতে লিখে। হাতের লেখা তো সুন্দর ছিল হেলাল ভাইয়ের। উনি লিখেছিলেন যে আমার ব্যাপারে যারা অপপ্রচার চালাচ্ছে আমি তাদেরও মঙ্গল কামনা করি। হেলাল ভাই কিন্তু ওইরকম লোকই ছিলেন। আমার মনে আছে নারী দিবসে, তারপরে ভ্যালেন্টাইন্স ডেতে উনি ফুল নিয়ে আসতেন অফিসে, বিশেষ করে মেয়েদেরকে গিফট করতেন। আচ্ছা আচ্ছা। এবং কোনো একটা মেয়েকে যদি বেশি পছন্দ করতেন তাকে 2টা ফুল দিতেন। তো এইগুলো নিয়ে আমরা মজাও করতাম। হেলাল ভাইয়ের সঙ্গে এই সম্পর্কটা আমাদের ছিল, কাছ থেকে দেখেছি। এবং এই কথাটা উনি আমাকেও বলেছেন যে আমি কেন লিখলাম না, ভয়ে যে আমি যদি ওই মানে লিখতে না পারি। মানে একজন কবির কতটা, যেমন আমরা তো হয় বই বের করার সংখ্যার দিকে থাকি, যে আমার 100টা 150টা 200টা, কিন্তু তাকে কেউ চেনে না। সরি আমি এটা বলার জন্য, তাকে হয়তো কেউ চেনে না, কিন্তু এই একটি কবিতা, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটাই তো, এই কবিতার লাইনটাই তো এখন তরুণদের উদ্বুদ্ধ করলো এই গণতন্ত্রের আন্দোলন। অবশ্যই এটা 71 সালে মানুষকে উদ্বুদ্ধ। হেলাল ভাইয়ের জীবনটা ধন্য এই জায়গায় যে তার এই যে 2টো লাইন এবং তার অনেকগুলো কবিতা আমাদের রাজনৈতিক পরিবর্তনের যে ইতিহাস, 71, 90 এবং সর্বশেষ হচ্ছে 24, এই 3টা পর্যায়ে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করেছে। আচ্ছা হাসান, একটা ব্যাপার কি আলোচনা হতেই পারে বোধ করি, ঠিক এই সময়ে একটা যুগান্তকারী বিপ্লব ঘটলো দেশে, এবং সব কিছু মিলে এখন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে বিভাজনটা আরও বোধ করি স্পষ্ট হয়ে গেল। কে অমুক, কে তমুক, কে ওই জায়গায় ছিল না, কে ছিল না, তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাকে আলাদা করা, সব কিছু মিলিয়ে। তো এই সাংবাদিক এবং সংস্কৃতি কর্মী বা সাহিত্যকর্মী, তাদের কি আলাদা হয়ে যাওয়ার সুযোগ আছে? না, আলাদা হয়ে যাওয়ার সুযোগ অবশ্যই নাই। আমি এখানে বলবো যে আদর্শগত ব্যাপার একটা, আর মানে কি বলবো, শব্দটা বলা ঠিক কিনা, দালালি এবং সেটাই, এটা কিন্তু আরেকটা, সক্রিয়ভাবে ভূমিকা রাখা আরেকটা। যেমন এখানে আমি 71 সালের কথা বলবো। 71-এ কিন্তু অনেকে পাকিস্তানপন্থী ছিলেন। তারা যে সবাই যুদ্ধাপরাধের সাথে যুক্ত হয়েছিলেন তা কিন্তু না। আমাদের প্রত্যেকের পরিবারে দেখা যাবে পাকিস্তানপন্থী লোকজন ছিল। তারা চায়নি যে পাকিস্তান ভেঙে যাক, কিন্তু তারা কোনো অপরাধে যুক্ত হয়নি। তো আমি এখানেও বলবো যে সরকারের প্রতি সমর্থন, এই সরকারের প্রতি বা বিগত সরকারের প্রতি সমর্থন থাকতেই পারে। কেউ যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে করে সেটা একরকম, কিন্তু কেউ যদি কিছু পাওয়ার বিনিময়ে, রাইট, আপনি যেটা বললেন দালালি, জি, এই দুটোকে আলাদা করা অবশ্যই প্রয়োজন। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় যে এই যে ট্যাগিংটা খুবই বিপজ্জনক। এটা কিন্তু ফেসবুকের কারণেও বেড়েছে। আমরা দেখি যে ফেসবুকে দল বেঁধে একজন লোককে চিহ্নিত করা হয়, এবং এই কারণে কিন্তু আক্রমণ, হ্যাঁ, এই জন্য কিন্তু লোকটার নিরাপত্তাও বিঘ্নিত হয়। এই ব্যাপারটা এখনও আছে। এই ব্যাপারটা হওয়া অবশ্যই উচিত না, এবং সরকারের উচিত এই মব জাস্টিসটা অবশ্যই ফেস করা এবং দূর করা। জি, ভারত এবং বাংলাদেশের টানাপোড়েনটা চলছে। জয়শঙ্কর গতকাল বলেছেন লোকসভায়
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের উদ্বেগ প্রকাশ, মানে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এখনও বলছেন সংখ্যালঘুকে যেভাবে নির্যাতন করা হচ্ছে সেটাতে তিনি উদ্বেগী। আদৌ কি বাংলাদেশে এটা হচ্ছে? বাংলাদেশ পরিস্থিতিকে ভারত একটা বিশেষ দৃষ্টিতে দেখছে। এর কারণ হয়তো এই যে বিগত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক। জি, বিগত সরকার এবং শুধু সরকার না, রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দল না, একটা বিশেষ গোষ্ঠী এবং পরিবারের সঙ্গে কিন্তু ভারতের বর্তমান প্রশাসন একটা সম্পর্ক গড়ে তুলেছিল এবং এটা প্রশ্নবিদ্ধ ছিল মানুষের মধ্যে। যে কারণে আন্দোলনে আমরা লক্ষ্য করব যে শুধু সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠেনি, ভারতের বিরুদ্ধে স্লোগান উঠেছে এবং দেয়াল লিখনগুলো এখনও আছে। ছাড়ো ভারত ভক্তি। আপনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ওই বিশ্ববিদ্যালয়, সেখানে আমি একাধিক জায়গায় দেখলাম ছাড়ো ভারত ভক্তি। তো এইটা এইরকমভাবে কিন্তু ছিল না 90-তে আপনি সক্রিয় ছিলেন ক্যাম্পাসে, আমরাও ছিলাম। তো ভারত বিরোধিতা কেন বেড়েছে এটা কিন্তু ভারতের বোঝা উচিত। বুঝে যদি তারা অবস্থান নেন এবং নিজেদের সংশোধন করেন সেটা ভালো হয়। বাংলাদেশে আমি বলবো যে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ব্যাপারটা রাজনৈতিক প্রশ্নের সঙ্গে সম্পর্কিত অনেকখানি, এবং আমি এটাও বলবো যে 2001-এর নির্বাচনের আগে এবং পরে এখনকার চেয়ে অনেক বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছিল, আপনার বোধহয় মনে আছে। কিন্তু তখন ভারত কিন্তু এইভাবে সোচ্চার হয়নি। এখন সোচ্চার হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে ওইটা যে এখান থেকে যে ভারতীয় আধিপত্যের যে ব্যাপারটা, দেখতে নারী তার চলন বাঁকা, আধিপত্যের যে ব্যাপারটা, এটা কিন্তু অপসারিত হয়েছে এই মুভমেন্টের ভেতর দিয়ে। এবং এই জন্য মুভমেন্টকে যারা এর অগ্রভাগে ছিল তারা দ্বিতীয় স্বাধীনতাও বলছে। আমি এটার সাথে একমত না বা এটাকে বিপ্লবও মনে করি না, কিন্তু তারা কেন এই কথাটা বলছে এটা কিন্তু বোঝার একটা ব্যাপার আছে। মানে তারা বলছে যে ভারতের যে নিয়ন্ত্রণ, ভারতের যে বিভিন্ন ক্ষেত্রে খবরদারি, এটার অবসান হয়েছে এবং সে কারণেই ভারত এই ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, যেগুলো সঠিক তথ্যভিত্তিক না। সব ক্ষেত্রে অনেক তথ্য কিন্তু দেখা গেছে ভুল, চেক করে দেখা গেছে যে অনেক তথ্য তারা মানে সবাই মিলে অতিরঞ্জিত, শুধু না, একেবারে ভুল তথ্য প্রচার করেছে। তো এর মধ্যে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন, আলোচনা হয়েছে। আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটা আমরা মানে সামনে দেখব, কাজের ভেতর দিয়ে দেখব। তবে আলোচনা হওয়া ভালো, যুদ্ধ পরিস্থিতিতে আলোচনা হয়, তাই না? এবং আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হয়। অবশ্যই অবশ্যই। একেবারে শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। খবরের কাগজে একটি রিপোর্ট হয়েছে, যেটা আমার মনে হয় আমরা যারা ভুক্তভোগী, যাদের বাড়ি আছে এই শহরে তাদের কথা আলাদা, কিন্তু যারা বাড়ি ভাড়ায় থাকে, বোঝার উপর শাকেরাটি ইচ্ছে মতো বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়া। বাড়িওয়ালারা ধরাছোঁয়ার বাইরে, বাড়ির মালিক বেশিরভাগ আমলা, ব্যবসায়ী, পুলিশ। রাজি না হলেই বাড়ি ছাড়ার নোটিশ, ভাড়ার রসিদ দেওয়া হয় না। আইনি জটিলতায় ভাড়াটিরা মামলা করতে আগ্রহী হন না। কি হবে? জি, এই সমস্যাটা প্রতি বছর শেষে সামনে আসে এবং কোনো কোনো পত্রিকা নিউজ করে, অনেকে এটা অ্যাভয়েড করে যায়, কিন্তু এই সমস্যাটা আছে। ঢাকা শহরে যারা থাকেন তাদের বেশিরভাগ তো নিজের বাড়িতে থাকেন না, তাই না? এবং এখানে আমরা কিন্তু ভুলে যাওয়া উচিত হবে না যে ঢাকা শহরে বিপুল সংখ্যক মানুষ এই বস্তি এলাকায় থাকে, সেবি বস্তি এলাকায় থাকে, এবং এই জায়গাটা আমাদের ফোকাস নাই। সেখানে কিন্তু বাড়ি ভাড়া বাড়ে, কারণ সেখানে ডিম্যান্ড বেশি। যেখানে ডিম্যান্ড বেশি সেখানে প্রাইস হাইক হয়, এটা আমরা জানি, এবং সেখানে অধিক হারে বাড়ে, এটাও লক্ষ্য করার বিষয়, কারণ তাদের বার্গেনিং পাওয়ার নাই। তো আমাদের দেশে কিন্তু এখন মূল্যস্ফীতি পরিস্থিতি যথেষ্ট খারাপ, মানে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি প্রায় 14%। তো এবং নজিরবিহীন মূল্যস্ফীতি পরিস্থিতি চলছে। এর মধ্যে বাড়ি ভাড়াটা যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য সরকার কি করতে পারে এটা দেখতে হবে। একটা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন আছে, আমি যতদূর জানি। এই আইনটা কিন্তু প্রয়োগ হতে দেখা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে। জি, প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করি একটি বক্তব্য দিয়ে। সৈয়দ মোহাম্মদ শাহেদ হোসেন লিখেছেন, মানুষকে তারা মুক্তিকামী করতে চেয়েছিলেন, আমাদের প্রিয় বুদ্ধিজীবীরা যারা দেশের জন্য জীবন দিয়েছেন। আমরা সেই কথাটি যেন মনে রাখবার চেষ্টা করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা।